নমস্কার, দেখছেন PP24। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে প্রসেনজিৎ। আজ ফোনে আলাপে আপনাদের স্বাগত জানাই। যে বিষয়টা নিয়ে আজ আমরা আপনাদের মতামত এবং প্রতিক্রিয়া শুনবো, সেই বিষয়টাতে যাওয়ার আগে একটি বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই। সেটা হচ্ছে, আপনাদের মধ্যে কেউ কেউ হয়তোবা PB24 এবং প্রতিবাদী কলমে খবর প্রকাশিত হলে এবং সম্প্রচারিত হবার পর কারো কারোর গাত্রদাহন হয়। কেউ কেউ সেটাকে সহ্য করতে পারেন না, কেউ কেউ মনে করেন একেবারে তাদের আতে ঘা লাগে, কেউ সেটাকে নিকৃষ্ট বলতে পারেন, কেউ এটাকে একেবারে ছুঁড়ে ফেলে দিতে পারেন, কেউ আবার PB24 এবং প্রতিবাদী কলমের কণ্ঠ রোধ করার চেষ্টা করতে পারেন। কিন্তু তারপরেও আমরা আরো একবার দাবি করতেই পারি, আমরা আগে থেকে যা বলে দিই তারপরে কিন্তু এই ঘটনাটা একেবারে অক্ষরে অক্ষরে মিলে যায়। যে ঘটনাটি আরো একবার আমরা দেখলাম অধ্যক্ষ রেবতী মোহন দাসের ক্ষেত্রে। আজ সকালে প্রতিবাদী কলমের প্রথম পৃষ্ঠায় 8 কলম জুড়ে যে খবর প্রকাশিত হয়েছিল, আপনারা প্রথম জানতে পেরেছিলেন যে ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ পদত্যাগ করতে চলেছেন, এবং সেই খবর প্রকাশিত হবার কয়েক ঘন্টার মধ্যেই অধ্যক্ষ সোজা গেলেন বিধানসভায়, উপাধ্যক্ষের কাছে নিজের পদত্যাগপত্র প্রদান করে ফিরে এলেন এবং আসার সময় তিনি সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া দিলেন। প্রতিক্রিয়া দিতে গিয়ে কি বললেন সেটা একবার শুনুন। পত্র দিয়েই বিধানসভা থেকে এখানে এলাম। বিধানসভাতে ডেপুটি স্পিকার ছিলেন, ওনার কাছে আমি পদত্যাগপত্র দিয়েছি। কিন্তু পরবর্তী সময়ে আপনারা যারাই বলুন যে কি কারণটা আমি এখন বলবো না, এবং এটা আমার করতেই পারেন যে আমরা নিকৃষ্ট, আবার কেউ কেউ আমাদের কণ্ঠরোধ করে দেওয়ার চেষ্টাও করতে পারেন, দিনের পর দিন আমাদের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য একটা চক্র কাজ করতে পারে। এবার আসা যাক, কেন তিনি পদত্যাগ করেছেন সেটা বললেন যে কাউকে বলা যাবে না। ঠিক তার কয়েক ঘন্টা পর তার দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেছেন, এবং সাংবাদিক সম্মেলন করে কারণ হিসেবে কি ব্যাখ্যা করেছেন সেটা একবার শুনুন। আগামী কালকে গিয়ে বিধানসভা পরিচালনা করতে কি কি লাগবে তা আইন বই পড়তে হতো, নানান দিকে পড়তে হতো, এমনকি কোনো কোনো দিন আমার রাত্র প্রভাত হয়ে ঘুম হতো। যতক্ষণ পর্যন্ত আয়ত্তে না আসতো ততক্ষণ পর্যন্ত ঘুম হতো। যে কারণে আমার কাছে মনে হলো যেন বিজেপির সংগঠনটা করবে ভালো হবে, এবং আমার কাছে এটা অনেক বেশি মূল্যবান হয়ে গেল বর্তমান। আমার মনে হলো যেন আমার চেয়ে বিধানসভা পরিচালনার ক্ষেত্রে আমাদের ডেপুটি স্পিকার অনেক বেশি। আমি নাম বলবো না, কেউ খারাপ না, এখন বাবু আর অভিজ্ঞতা আছে, এবং প্রশাসনিক অভিজ্ঞতা আছে, যথেষ্ট অভিজ্ঞতা আছে। আমি তেমন বারবার অনুরোধ করছি আমাকে সংগঠনের বিক্রমবাবুকে আমি বলছি, এবার আমাদের দয়া হলো সংগঠনের দায়িত্ব দিলেন, এবং আমি চেষ্টা করবো আগে যারা ফিরিয়ে আনার জন্য। আমি যতটুকু জানি, খবর নিয়ে যতটুকু আমি পেয়েছি, তফসিলি অনুসারে মানুষ বড়টা করে বিজেপি আগামী দিন বিজেপির পক্ষেই যাতে তাদের মুখটা থাকে এবং মানুষগুলো থাকে, তার জন্য আমি বেরিয়ে যাব, জায়গায় জায়গায় আমি বেরিয়ে যাব। শুনলেন, কি মনে হয় আপনাদের? 9436495649 এই ফোন নম্বরে ফোন করে আপনারা আপনাদের মতামত সরাসরি তুলে ধরতে পারেন। তিনি দলীয় কার্যালয়ে এসে সাংবাদিক সম্মেলন করতে গিয়ে কারণ হিসেবে যা বললেন, এই কারণগুলোকে কি আমরা ধরে নিতে পারি যেটা একান্তই ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেছিলেন বলে প্রথম দিকে প্রতিক্রিয়া দিতে জানিয়েছিলেন? ঠিক সেই কারণটা খোলসা করলেন সাংবাদিক সম্মেলনে, নাকি সেই কারণটা এখনো খোলসা করা হয়নি? যদি ধরে নেওয়া যায় যে তিনি যা বলেছেন সেটাই প্রকৃত কারণ, অর্থাৎ দলীয় কার্যালয়ে এসে যে কথাটা বলেছেন সেটাই প্রকৃত কারণ, তাহলে কি ধরে নিতে হবে যে 1.5 বছর আগে দলের এখন মনে হলো যে তপশিলীভুক্ত যে অংশটা রয়েছে, যে দাবি করলেন রেবতী মোহন দাস যে অনেকটাই সরে যাচ্ছে শাসক দলের কাছ থেকে, সেই জায়গায় এখনই শক্ত হাতে হাল ধরা প্রয়োজন বলে মনে করেছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন?
বিচ্ছিন্ন হয়ে গেছে। নমস্কার, কে বলছেন? বিচ্ছিন্ন হয়ে গেছে। যদি ধরে নেওয়া যায় যে রেবতী মোহন দাস যথার্থই তিনি বুঝতে পেরেছেন যে অধ্যক্ষের মতো সাংবিধানিক পদ তিনি পরিচালনা করতে পারছেন না বা তার জন্য অনেকটাই অসুবিধার কারণ হয়ে দাঁড়াচ্ছে, ঠিক 3.5 বছর পর তার কথা শুনলেন দল এবং তার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছে দল এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে। এবং তার পাশাপাশি যে দাবিটা তিনি করেছেন সাংবাদিক সম্মেলন করতে এসে, যে তার কাছে মনে হচ্ছে তপশিলি জাতিভুক্ত যে সমর্থকরা রয়েছেন, কর্মীরা রয়েছেন, তারা শাসক দলের কাছ থেকে অনেকটাই দূরে সরে যাচ্ছেন। এই কারণে তার সাংগঠনিক কাজে আসাটা অনেক বেশি প্রয়োজন এবং তিনি এও বলেছেন যে তার মতো নেতৃত্ব যদি দলে সেই দলীয় কর্মীদের সামনে যায় তাহলে অনেকটাই ভরসা আদায় করতে পারবেন। নমস্কার, কে বলছেন? প্রসেনজিৎ, আমি উদয়পুর থেকে বলছি। নমস্কার। হ্যাঁ, বলুন। আজকে আমাদের অধ্যক্ষ মহোদয় যে কথাটা বলছেন যে উনি অনেক ভদ্র সুলভ কথাই বলছেন, বুঝছেন, ওনার মনের ব্যথাটা কিন্তু উনি প্রকাশ্যে আনতে চাননি, কিন্তু একটা কথা দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে তপশিলি জাতের প্রতি অবিচার হচ্ছে, ওরা সরে যাচ্ছে। কিছুদিন আগে আমরা এই 2-1 দিন আগের একটা ঘটনা আমরা মোহনপুর দেখেছি, 13,000 ভোটার সরে গেলে গণশুল্টি দিতে পারে। আজকে দেখেন মনের ব্যথা নিয়ে সংবাদ মাধ্যমের সামনে অনেকে অনেক কথা বলতে পারে না, অনেকের সামনেই তাদেরকে সম্মান জানিয়ে কথা বলে। রেবতী বাবু ঠিকই ভালো লোক, উনি বুঝেছেন কি কারণে ওনার পদত্যাগ করতে হবে এবং ওনাকে কিভাবে নির্দেশ দেওয়া হয়েছে আমরা একটা পত্র পত্রিকাতে দেখেছি যে বাধ্যকতার কারণে উনি পদত্যাগ করুক। আর কি বলবে উনি বলুন, উনি ঠিকই ডেফিনেটলি ভদ্রলোক, তবে এই দলে কোনো ভদ্রলোক থাকতে পারবে না দাদা। আর রতন চক্রবর্তীকে তো একটা জায়গা করে দিতে হবে, সেই জায়গাটাই ওনাকে সরিয়ে করে দিল আর কি। এটি আমার বলার বক্তব্য। নমস্কার দাদা, ভালো থাকবেন। ধন্যবাদ। এবং তার সঙ্গে সঙ্গে তাকে দলের প্রদেশ সহসভাপতির পদে নিয়োগ করা হলো। প্রতিমা ভৌমিক যে সহসভাপতির পদে ছিলেন সে পদ থেকে তিনি পদত্যাগ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার কারণে এবং ঠিক সেই পদে রেবতী মোহন দাসকে স্থলাভিষিক্ত করা হয়েছে। এবং যেটা বললেন যে তপশিলি জাতির সম্প্রদায়ভুক্ত কর্মীরা, সমর্থকরা অনেকটাই সরে যাচ্ছেন, ঠিক তাদেরকে আটকাবার জন্য বা ধরে রাখার জন্য রেবতী মোহন দাসকে সাংগঠনিক কাজে লাগানোর জন্য দলকে কৃতজ্ঞতা জানিয়েছেন রেবতী মোহন দাস। নমস্কার, কে বলছেন? নমস্কার, নারায়ণ দাস বলছি আগরতলা থেকে। হ্যাঁ, বলুন। দেখুন, আসলে তো রেবতী মোহন দাস দীর্ঘদিন বামপন্থী লোক ছিলেন। উনি অনিল সরকারের একদম ঘনিষ্ঠ লোক ছিলেন। যে সুযোগ সুবিধা উনি বামফ্রন্ট সরকারের আমলে নিজে নিয়েছেন এবং তফসিলি জাতি লোকদের পাইয়ে দিয়েছেন, এই সুযোগ সুবিধার উনি এখন আর দিতে পারছেন না। কারণ এখানে তো মিথ্যার আশ্রয় নিয়ে লাভ নেই। কোন জাতিকেই তো কোনো সাহায্য সহায়তা এরকম কিছু এই সরকার দিচ্ছে না। মনের দুঃখটা হয়তো এইখান থেকে। আর অধ্যক্ষর কাজ কি? উনি যদি সংগঠনের কাজই করেন, অধ্যক্ষের কাজ বছরে একবার বিধানসভা বা 2বার বিধানসভা, 1 সপ্তাহের জন্য একটু ব্যস্ত, তারপরে কোনো কাজই থাকে না অধ্যক্ষের। এটা অজুহাত, দুঃখের একটা মন ভরা আছে, এটা সত্য। শেষ পর্যন্ত দেখা যাবে কোথায় যান। কারণ দীর্ঘদিন বামপন্থী আন্দোলনে এবং যে হারে কাজ করেছেন, কাজ পেয়েছেন, এটা সাংঘাতিক ব্যাপার। বিশেষভাবে উনি বামপন্থী সরকারের আমলে সাংঘাতিক গুরুত্ব সহকারে বিবেচিত হতেন। এটাই আমার বক্তব্য। নমস্কার। ধন্যবাদ। যদিও তিনি সাংবাদিক সম্মেলনে আজকে বলেছেন যে বিজেপিতে যোগদান করার পর যে সম্মান তিনি পেয়েছেন সেই সম্মান আর কোথাও তিনি পাননি এবং আমৃত্যু তিনি এই দলটার সঙ্গে থাকবেন বলে মনে মনে প্রতিজ্ঞা করেছেন, যেটা প্রকাশ্যে আজ বললেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, উদয়পুর থেকে বলছি। হ্যাঁ, বলুন। আর আরো একবার, আসলে ত্রিপুরা রাজ্যে যখন অধ্যক্ষ পদে নিয়ে রেবতী মোহন দাস
ছিলেন, আমরা তখনও শুনছিলাম সে সহযোগ্য হিসেবে একটা স্লোগান উঠেছিল কিন্তু বিধানসভার মাধ্যমে। কিন্তু আমরা যাই হোক, তারপর পাশাপাশি যখন ত্রিপুরা রাজ্যের মন্ত্রিসভা সম্প্রসারণ হলো, মন্ত্রিসভা সম্প্রসারণের পর আমরা পত্রিকার মাধ্যমে দেখলাম রেবতী মোহন দাস পদত্যাগ করছেন অধ্যক্ষ থেকে। কিন্তু আসলে ত্রিপুরা রাজ্যের নিজে তো করেন না, কিন্তু চাপের মাধ্যমে করেছেন। কিন্তু তার পার্টিকে বাঁচানোর জন্য, পার্টি বলতে তাকে এসসি সম্প্রদায়ের যাতে ভোট ব্যাংক করা যায়, কিন্তু সেটা করার জন্য। কিন্তু আসলে ত্রিপুরা রাজ্যের মানুষের তো আর বোকা নয় যে চীন নেতা রেবতী মোহন দাস বা মুখে বলে দিয়েছে বা সংখ্যাগুরু বলে দিয়েছে, কিন্তু সেটা আসলে করতে পারবে না। কিন্তু সে তো ভাবমন্ত্রী আদর্শ লোক ছিল, কারণ শ্রমিক শ্রেণীর সংগঠন ছিল, এখন পুঁজিবাদী সরকারের বিধায়ক, কারণ সেই কাজটা এখন করতে পারছে না। কিন্তু সেই কারণ বাধ্যতামূলক ভাবে সেই পদত্যাগ করতে হয়েছে। সহ সম্পাদক করা হয়েছে, কিন্তু সহ সম্পাদকের কাজটা কতটুকু ত্রিপুরা রাজ্যের সাংগঠনিক ভাবে সহ সম্পাদকের কাজটা কতটুকু সেও জানে এবং ত্রিপুরা রাজ্যের মানুষও জানে। এবং ত্রিপুরা রাজ্যের এসসি বলুন, জেনারেল বলুন, মাইনরিটি বলুন, যে কোনো সম্প্রদায়ের লোকে ত্রিপুরা রাজ্যের মানুষ সেটাই এখন বুঝতে পারছি যে ত্রিপুরা রাজ্যে যে বিজেপি আইপিএফটি যে সরকারটা পুরোটাই এখন দুর্গার মাধ্যমে চলছে। কিন্তু আমরা দেখলাম কি, যখন ত্রিপুরা রাজ্যে 2018 সালের নির্বাচন আগে যেসব ধরনের বিজেপির প্রভারীরা ছিল ত্রিপুরা রাজ্যে এসে বড় বড় বলে দিয়ে গেছিল, এখন তাদের নাম বন্ধ না। এখন নতুন নতুন প্রভারী নতুন নতুন ভাবে নিযুক্ত করে ত্রিপুরা রাজ্যের মানুষকে আবার একটা উৎসাহিত করার জন্য কিন্তু সেটা আমরা লক্ষ্য করতে হয়। কিন্তু সেটা আসলে ত্রিপুরা রাজ্যের মানুষ সেটা বুঝে চলেছে, কিন্তু আসলে ত্রিপুরা রাজ্যের মানুষ তো বুঝতে পারছে না। কিন্তু কেন্দ্র রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার হলে কিন্তু অনেক কিছু পাওয়ার একটা আশা প্রত্যাশা সবাই থাকে, কারণ সুখ তো আমার তো আরো বড় সুখ, এখন হাফওয়াল ঘর থাকে, বিল্ডিং এর দরকার, কিন্তু সুখের কপালে যে দুঃখ থাকে সেটা আসলে ত্রিপুরা রাজ্যের মানুষ বুঝতে পারছে না। কিন্তু এখন সমস্ত হারে, কারণ 42-43 মাসের মধ্যে ত্রিপুরার জনগণ সেটা একদম বুঝে ফেলেছে যে সুখের কত দুঃখ আর সুখের কত দুঃখ সেটা ত্রিপুরা রাজ্যের মানুষ বুঝেছে। কিন্তু আগামী দিন সেটা সময় বলবে। এখন এসসি নেতা বলুন, মাইনরিটি নেতাই বলুন, আর সংখ্যালঘু যারাই বলুন, কিন্তু সেই মানুষ এখন নেতার কথা দিয়ে হবে না। কারণ ত্রিপুরা রাজ্যের যে 25 বছরে যে আলোর দিশা দেখিয়ে গেছে, যখন চুরের হাতে ছিল 25 বছর মধ্যে চুর ডাকাতি করে গেছে, তো চুরি ত্রিপুরা রাজ্যের যেটুকু উন্নত করে দিয়েছে, বেকার সমাজ সাধারণ মানুষের জন্য করে দিয়েছে। কিন্তু এখন মানুষ তাদেরকে চুরকে দূরাই দিয়ে এখন ত্রিপুরা রাজ্যের টাকা এনে দিয়েছে, প্রকাশ্য লুটপাট চলছে। আমরা দেখি ত্রিপুরা রাজ্যের মধ্যে বিজেপি করতে লুটপাট করে নিতে, মাফিয়া তো আসছে, জমিন দখল করতে, বাড়িঘর দখল করতে, পার্টি আক্রমণ করতে। তো মজলিশপুরে আমরা দেখলাম ইন্দ্রনগরে পার্টি ভুলটা ভাব দিয়ে ভেঙে দিয়েছে। ত্রিপুরা রাজ্যে গণতন্ত্র বলতে আইন বলতে কোনো কি আছে? ত্রিপুরা রাজ্যের মানুষ তো সেটা দেখছে, কারণ সমাজ জন্য অপেক্ষা করছে, কারণ তারা বিজেপির সন্ত্রাসের বিরুদ্ধে মানুষ এখন রুখে দাঁড়ানোর জন্য প্রস্তুত হয়ে গেছে। বিজেপির মাধ্যমে একটা লোক। ঠিক, ধন্যবাদ। একেবারে ধান ভাঙতে আপনি শিপের গীত গেয়ে ফেলছেন। আমাদের প্রসঙ্গ হচ্ছে যে বক্তব্যটা রেবতী মোহন দাস আজ বললেন, সেটা নিয়ে আপনারা কিভাবে দেখছেন। তার পাশাপাশি আরো একবার প্রতিবাদী কলম এবং PB24 এর খবর হুবহু মিলে গেল, আগাম খবর হুবহু মিলে গেল। আপনারা দেখতে পেয়েছিলেন যে 3 জন নতুন মন্ত্রী কারা হতে চলেছেন। একদিন আগে আমরা যেটা দাবি করেছি, একদিন পর সেই 3 জনই রাজভবনে শপথ গ্রহণ করলেন। আজ সকালে আপনারা ঘুম থেকে উঠে দেখলেন যে অধ্যক্ষ পদত্যাগ করতে চলেছেন। ঠিক তার কয়েক ঘন্টা পরেই অধ্যক্ষ পদত্যাগ করলেন। অর্থাৎ আমরা আগাম যে খবর আপনাদের সামনে তুলে ধরি, ঠিক সেই খবরগুলোই যে হুবহু মিলে যায়, সেটা কিন্তু আরো একবার প্রমাণিত হলো আপনাদের সামনে। এবার আসা যাক যে ঘটনাটি নিয়ে আমরা আগাম খবর করেছিলাম। রেবতী মোহন দাস তিনি পদত্যাগের পর সরাসরি সংবাদ মাধ্যমের সামনে তার প্রকৃত কারণ বললেন না। তিনি বললেন কারোর কাছে সেটা বলবেন না। ঠিক তার কয়েক ঘন্টা পর তিনি দলীয় কার্যালয়ে এসে সাংবাদিক সম্মেলন করলেন এবং সেখানে কয়েকটি কারণ জানালেন যে কেন তিনি পদত্যাগ করেছেন। এবার প্রশ্ন হচ্ছে, তিনি এর মধ্যে অন্যতম একটি কারণ বলেছেন যে দলে লক্ষ্য করতে পারছেন তপশিলীভুক্ত যারা সমর্থক ছিলেন তারা সরে যাচ্ছেন। এই কারণে মনে হয়েছে যে তাদেরকে ধরে রাখার জন্য, দলকে শক্তিশালী রাখার জন্য তাকে সাংগঠনিক দায়িত্বে আসা উচিত এবং সেই কারণে এই সুযোগ দেওয়ার জন্য দল এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। দেখেন, ওনার কাছে হয়তো উনি বলছেন যে ওনাকে যথেষ্ট সম্মান দিয়েছে পার্টি। আমরা তপশিলি জাতি হিসাবে সেইটা কিন্তু আমরা কোনো রকমের মান্য নিতে পারি না। কারণটা হলো এইটা, আমরা আপনারা কিছুদিনের মধ্যে হয়তো জানতে পারবেন, এই যে ভগবান দাসকে মন্ত্রী বানাই দিল। ভগবান দাস তো এসছি না,
তো উনি অর্ধেকের কাজ করবেন, অর্ধেকের কাছে বিচার যাবে এবং বিচার যাওয়ার লাগিয়া অনেক জলগুলা হবে। শুধু ভগবান দাসের 4টা লোক এইরকম না, তারা ওবিসির লোক, তারা এখনো এমএলএ বহাল তবু দুই আছে। তো আজকে আমার কাছে অন্তত আনন্দ লাগতো, ভগবান দাসের জায়গা যদি মোহন দাসকে দিত তাহলে হয়তো মানুষ মেনে নিত। এচ্ছির লোকেরা কিন্তু যথেষ্ট খুবই ভুগতেছে এবং সারা ত্রিপুরা রাজ্যের ওবিসি এচ্ছির মানুষরা জানে যে ওবিসিরা যথেষ্ট এচ্ছির পদ দখল করে রেখে দিছে। 4টা তো এমএলএ আছে, তাছাড়া আরো অনেক এমএলএ আছে, তাদের এচ্ছি সার্টিফিকেট যথেষ্ট সন্দেহজনক। আমাদের যে বর্তমানে সভাপতি আছে এচ্ছি বিজেপি, এটাও সন্দেহজনক। সমস্ত প্রশ্নগুলি কিন্তু এই 15-20 দিন, 1 মাস বা 2 মাসের মধ্যে অধ্যক্ষের কাছে যাবে জমা। আগেও আমরা দেওয়া হয়েছে রাষ্ট্রপতির মাধ্যমে, আর এই রাজ্যপালের মাধ্যমে ডেপুটেশন দেওয়া হয়েছে। তো বিপ্লব কুমার দেব এচ্ছিরার সাথে যে বঞ্চনার যে একটা পরিকাঠামো সে সৃষ্টি করার পরই ওনারাকে অধ্যক্ষ থেকে এখন এচ্ছি সংগঠন করার লেগে সভাপতি করে দিছে। আপনি কি মনে হয় যে এচ্ছিরা এই জিনিসগুলি বুঝে না? আর উনি বললেই এচ্ছিরা সব বিজেপির পক্ষে কাজ করবে। আপনারা জানেন আমরা প্রতিবাদ করছি, এচ্ছির লোক কাস্টডির মধ্যে উদয়পুরে মারা লাগছে, কোনো আজ পর্যন্ত কোনো বিচার পাইছে না। বেলুন সাবরুম আর এই বিশালগড় জেলখানা তেলে মনের একটা ড্রাইভার মারা গেল, কোনো 1 পয়সা পাইছে না। পাশাপাশি ওবিসির একজন লোক মারা গেছে, মারা যাওয়াটা তো অন্যায়। দিলীপ দাস, এই যে দিলীপ দাস এচ্ছির এমএলএ, এটা সম্ভবত রঞ্জিতনগর রামনগরে ঘটনা ঘটছিল। তা মানে কতক্ষণে চেক দিব পাগল হয়ে গেছে। দেখুন দিলীপ দাস এচ্ছি হইয়া এচ্ছি সার্টিফিকেটে সে ভূত পাইয়া এখন রাজা বাদশাহ গিয়ে, কিন্তু ওই যে লোকগুলা মারলো জেলখানা উদয়পুরে কাশুরি মারলো, কোনোদিন সে কোনো খবর নিল না যে চিলি করে মারা লাগছে। তো এচ্ছিরা কিরকম দুর্ভাবনার মধ্যে ফেলাইছে বিজেপি, এটা আপনারা উপলব্ধি করেন। ধন্যবাদ, সঙ্গে থাকবেন। আমরা আরো একবার আপনাদের শোনানোর চেষ্টা করব। ঠিক সাংবাদিক সম্মেলনে এসে দলীয় কার্যালয়ে বসে তিনি যে কারণ হিসেবে উল্লেখ করার চেষ্টা করলেন সেই বক্তব্যের একটা অংশ। কিন্তু তার আগে একজন দর্শক রয়েছে। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ শুনছি, বলুন। আমি সাগর বলছি। হ্যাঁ বলুন। হ্যালো দাদা, কি বলবো যে আজকে নতুন করে 3 মন্ত্রী হচ্ছে, আরো একবার এই পদের থেকে এই পদ পাচ্ছে, কিন্তু গরিব বেকারদের জন্য দাদা কান্না, কেউ একটু দরদ কান্না করে না, কিন্তু গরিব বেকারদের জন্য বা যুবকদের জন্য, বেকারদের জন্য কোনো বিজ্ঞপ্তি নেই, কোনো চাকরি নেই, কোনো কিছু নেই। কেবল এই পদ থেকে সেই পদ, সেই পদ থেকে এই পদ, এই কেবল দেখছি, কিন্তু যে কর্মসংস্থানের তো কোনো কিছুই দেখছি না। এর মধ্যে যাই হোক, যে 3 মন্ত্রী হয়েছে, এর মধ্যে সুশান্ত সর্দি 3টা দপ্তর পেয়েছে, এর মধ্যে ডিডব্লিউএস এর দপ্তর ওনার হাতে। দেখা যাক আগামী দিনে ডিডব্লিউএস বা পামোহদারদের কি উন্নতি হয়। বিগত সিপিএম সরকারের মতো কোনো উন্নতি হয়নি। এবার যদি উনি তো একজন ট্যালেন্ট ব্যক্তি মন্ত্রী, ওনার হাত ধরে যদি এবার পামোহদারদের কিছু উন্নতি হয় তাহলে এটা ধন্যবাদ। আর যুবক বেকারদের এই মন্ত্রী এই পদ সেই পদ এটি তো হবে, কিন্তু বেকারের কথা তো কোনোদিন শুনছি না কোনো কিছু করতে। এই তাদেরই নিয়ে ব্যস্ত। কর্মজীবনের 2 দিন বেকারের মানুষের যে কর্মসংস্থান যে উন্নতি, কর্মসংস্থান হচ্ছে না, ঘরে ঘরে বেকার, কোনো কর্মসংস্থান কোনো কিছু নেই। অথচ ত্রিপুরার মধ্যে 66টা দপ্তরে কত শূন্যপদ পড়ে আছে, শূন্যপদই পূরণ হচ্ছে না। ওই বেকারদের কর্মসংস্থান কেমন হবে? আমি এটা বলছি যে শূন্যপদ পূরণ করে যদি সরকার যদি আরো কিছু পদ নিয়োগ করে, এই সরকারকে সবাই ভালোবাসবে। ধন্যবাদ। আমরা একবার শুনি তিনি দলীয় কার্যালয়ে বসে কারণ হিসেবে কি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন পদত্যাগের পর। শুনুন। আগামী কালকে গিয়ে বিধানসভা পরিচালনা করতে কি কি লাগবে তা আইন বই পড়তে হতো,
নানান দিকে পড়তে হতো, এমনকি কোনো কোনো যে আমরা রাত্র প্রভাত হয়ে ঘুম হতো, যতক্ষণ পর্যন্ত এটা আয়ত্তে না আসতো ততক্ষণ পর্যন্ত ঘুম হতো। যে কারণে আমার কাছে মনে হলো যেন বিজেপির সংগঠনটা করবে ভালো হবে, এবং আমার কাছে এটা অনেক বেশি মূল্যবান বর্তমান। আমার মনে হলো যেন আমার চেয়েও বিধানসভা পরিচালনার ক্ষেত্রে আমাদের ডেপুটি স্পিকার অনেক বেশি। আমি নাম বলবো না, কেউ খারাপ না, এখন বলবো আর যদি অভিজ্ঞতা আছে এবং প্রশাসনিক অভিজ্ঞতা আছে, যথেষ্ট অভিজ্ঞতা আছে। মানে দেখবেন বারবার অনুরোধ করছে আমাদের সংগঠনের এবার তাদের দয়া হলো, সংগঠনের দায়িত্ব দিলেন এবং আমি চেষ্টা করবো আগের জায়গায় ফিরিয়ে আনার জন্য। আমি যতটুকু জানি, খবর নিয়ে যতটুকু আমি পেয়েছি, তফসিলি অনুসারে মানুষ পদা করে বিজেপি আগামী দিন বিজেপির পক্ষেই যাতে তাদের মুখটা থাকে এবং মানুষগুলো থাকে, তার জন্য আমি বেরিয়ে যাব, জায়গায় জায়গায় আমি বেরিয়ে যাব। আরো একজন দর্শক রয়েছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার প্রসেনজিৎ বাবু। হ্যাঁ বলুন। আসলে মানে কি দেখা গেল জিরাবির পেস খেলা আর কি, মানে রেবতী দাস দিনের বেলা আপনারা একটা চ্যানেলে লাইভে দেখছিলাম একরকম, সন্ধ্যার পরে দেখলাম আর একরকম। আমিও ঠকায় গেলাম গা, এটা কোন খেলা চলছে? আসলে খেলা তো কিছুই না, এই জনগণের দুর্ভাগ্য। আর যে খেলা খেলছে, খেলা দিয়ে কোনো লাভ হবে না। এই খেলা বাস্তবের কোনো মিল নাই, কারণ পথ চেঞ্জ করার লাগিয়া এত কিছু বুঝা মিল দিয়া জনগণকে বোঝানোর লাগিয়া এত চেষ্টা, কারণটা কি? কারণ সরকারের যে বৃথা অবস্থা, এটা একদম পরিষ্কার হয়ে গেছে জনগণের মাঝখানে। আরে জনগণ একটাই চিন্তা করে যে এইসব নাটকবাজি কইরা জনগণের লাভ হবে না, জনগণের দিয়া তার কোনো লাভ হবে না, একদম সত্য কথা যেটা আর কি। এই যে বাটপারি সাতপারি কইরা আজকা রেবতী মোহন দাস মানে তাইনে সাংবাদিক সম্মেলনে প্রথমে তাইনে যখন সাংবাদিক ধরলো, তাইনে কিছু কইতে পারতো না, তাইনে দোয়া তুলসী কথা, আবার পথ চেঞ্জ করে। আর এইসব চেঞ্জ করে কোনো লাভ হইতো না, গদামূর্খ আর গদামূর্খ, এটা বাজারও আর আসতো না। মানুষ এত বেহুক না, এখন মানুষ সবাই যথেষ্ট জানে। কারণ বিজেপি গভর্নমেন্ট সব বাটপারি চাকরি করে 3 জন যে স্টার লাগাইছে, 3 জন স্টার দিয়া এই গুছাই থাকতো না বাজার, বাজার কিন্তু অন্য দিয়ে গেছে গা অলরেডি। আর যে মহান ব্যক্তিরে অশ্রদ্ধা কইরা তুচ্ছ করে হালাই দিছে, এই মহান ব্যক্তি লাশ তারার বিজেপির সর্বশেষ। নমস্কার, ধন্যবাদ, সঙ্গে থাকবেন। এবং তিনি নিচে স্বীকার করলেন যে সাংবিধানিক পদ, এমনকি অধ্যক্ষের মতো পদ সামাল দেওয়া তার পক্ষে যথেষ্ট কষ্টের হয়ে উঠছিল এবং তার চেয়ে উপাধ্যক্ষ অনেক বেশি যোগ্য হিসেবে বিধানসভা পরিচালনা করছিলেন। এবার প্রশ্ন হচ্ছে, এটা যদি তিনি উপলব্ধি করেন তাহলে 3.5 বছর পর কেন পদত্যাগ করলেন? প্রথম 1-2 অধিবেশনের পরই সে সিদ্ধান্তে উপনীত হলেন না কেন? যদিও তার সঙ্গে সঙ্গেই তাকে প্রদেশ সহসভাপতির পদে অভিষিক্ত করা হয়েছে। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি উত্তর ত্রিপুরা থেকে বলছি। হ্যাঁ বলুন। এখানে মেইন যে প্রশ্নটা হলো, এই 3.5 বছর পরে অধ্যক্ষ চেঞ্জে যে প্রশ্নটা আসলো বা করা হলো, আমার মনে হয় আগামী বিধানসভার লবিতে বা বিধানসভার অধিবেশনে এমন কিছু গুরুত্বপূর্ণ টপিকস আসতে পারে যে এটাকে সামাল দেওয়ার জন্য আরো একটু ভালো এবং কর্মঠ লোকের প্রয়োজনীয়তা আছে, শক্তিশালী। সেই হিসাবে দল মনে করে যে এক পদে একজনকে রাখবে এবং উনাকে সরিয়ে দিয়েছে, এরকম কিন্তু বিশেষজ্ঞ মহল অঙ্ক করছে এর মাধ্যমে। কারণ আগামীতে বিধানসভার ফ্লোরে অনেক কিছু ঘটতে পারে, যে জিনিসটা আপনাদের মাধ্যমে আমরা আজ অনেক সময় অ্যাডভান্স পেয়ে যাই। তার জন্য টিভি24 কে অ্যাডভান্স কিছু পয়েন্ট দেওয়ার জন্য, আমাদেরকে পয়েন্ট দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ।
নমস্কার, কে বলছেন? বাবু উদয়পুর থেকে বলছি। হ্যাঁ বলুন। এই দেখাচ্ছেন আরো একবার, এগুলো তো কিছু না, গান বাজনা কিছু না, ওষুধ বেচা সাপ, এগুলা ভাওতা ভাওতা দেখাচ্ছে। জনগণ যা বুঝার বুঝে গেছি, আমরা যা বুঝার বুঝে গেছি। এবার পথ কাকে দেবে, কে কে হবে, কে কে হবে, এগুলো দেখে লাভ হবে না। আমরা যা বুঝেন বুঝেছি, জনসাধারণ বুঝে গেছি। ধন্যবাদ। তিনি নিজেই স্বীকার করেছিলেন যে মনে হচ্ছে তপশিলি ভুক্ত সম্প্রদায় যারা বিজেপির সমর্থক ছিলেন, কর্মী ছিলেন, তারা দূরে সরে যাচ্ছে শাসক দল থেকে এবং তাদেরকে রুখে দাঁড়ানোর জন্য বা তাদেরকে নিজেদের কাছে টেনে আনার জন্য এখন রেবতী মোহন দাসকে সাংগঠনিক দিকে কাজ করা প্রয়োজন। তিনি এটাও দাবি করেছেন সাংবাদিক সম্মেলনে যে তার মতো নেতৃত্ব যদি এই দলীয় কর্মীদের সামনে গিয়ে উপস্থিত হয় তাহলে তাদের অনেকটাই আস্থা অর্জন করতে সক্ষম হবে এবং তাতে করে দলের লাভ হবে। এবং এই জায়গায় দাঁড়িয়ে যে সাংবিধানিক পদে তাকে বসিয়ে রাখা হয়েছিল সেটা তার পক্ষে পরিচালনা করা অনেকটাই কষ্টসাধ্য হয়ে পড়েছিল এবং আইন এবং আইনের মারপ্যাচ এবং যে আইনের বইগুলো রাত জেগে জেগে পড়তে হতো সেটা তার পক্ষে অনেকটাই অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছিল। দিনের পর দিন সেটা সরকার এবং দলকে জানানো হচ্ছিল, অনুরোধ করছিলেন তিনি, কিন্তু সেটা তারা তাকে অনুমতি দেয়নি। 3.5 বছর পর এই অনুমতি দেওয়া হয়েছে। আবার উল্টো দিকে যদি দেখতে হয় 1.5 বছর আগে তাকে সাংগঠনিক কাজের জন্য অনুমতি দিয়েছে দল এবং তাকে সাংগঠনিক পদে একেবারে দ্বিতীয় পর্যায়ে বসিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ সহ সভাপতির পদে তাকে স্থলাভিষিক্ত করা হয়েছে। যে পদে প্রতিমা ভৌমিক এতদিন ছিলেন, প্রতিমা ভৌমিক কেন্দ্রীয় মন্ত্রী হবার পর প্রদেশ কমিটির সহসভাপতির পদে এখন রেবতী মোহন দাসকে বসিয়ে দেওয়া হয়েছে এবং তিনি সাফ জানিয়ে দিয়েছেন তপশিলি ভুক্ত কর্মীরা দল থেকে আলগা হয়ে যাচ্ছেন, তাদেরকে টেনে আনার জন্য রেবতী মোহন দাসের মতো নেতার প্রয়োজন রয়েছে। এবার প্রশ্ন হচ্ছে 1.5 বছর বাকি থাকতে এই সিদ্ধান্ত কেন? তাহলে কি সত্যি অর্থে রেবতী মোহন দাস যে অভিযোগটা করলেন সেটা কোথাও না কোথাও প্রমাণিত হয়েছে দলের অভ্যন্তরে? নমস্কার, কে বলছেন? হ্যালো স্যার। হ্যালো নমস্কার। হ্যালো। হ্যাঁ স্যার। হ্যালো স্যার। হ্যাঁ শুনছি, বলুন। হ্যাঁ বলেন। তারা কেবল রদ বদলে করে যেতে আছে, দেশের পোলাপাইনের ভবিষ্যৎ চিন্তা করতে আছে না। পোলাপাইনের ভবিষ্যৎ শেষ। আমরা তো টাকা পয়সা খরচ করে পোলাপাইনের পড়াশোনা করাইছি, একদম আমরা পোলাপাইন কত বয়স হয়ে গেছে স্যার, আর কি কম। ধন্যবাদ। এটা একেবারে সরকারের বিষয়, দলের আভ্যন্তরীণ বিষয়। কাকে কখন কোন পদে বসাবেন, কাকে কখন কোন পদ থেকে সরিয়ে দেওয়া হবে এবং এটা যে একেবারে দলের নির্দেশেই তিনি পদত্যাগ করেছেন সেটা রাজনৈতিক বিশ্লেষকরা এক বাক্যে স্বীকার করে নিচ্ছেন। কারণ তিনি প্রথমে কোনো কিছু বলতে চাইলেন না সংবাদ মাধ্যমের সামনে, এরপর দলীয় কার্যালয়ে এর আগেই যখন তাকে সহসভাপতির পদে স্থলাভিষিক্ত করা হয়েছে, এরপর সাংবাদিক সম্মেলন করতে এসে তিনি একেবারে অকপটে বললেন যে তপশিলি জাতিভুক্ত ভোটার বা দলীয় কর্মীদের দলে টানার জন্য তার এখন প্রয়োজন সাংগঠনিক কাজ করা এবং যেটা বলেছেন যে তিনি মনে করছেন এখন তারা সরে যাচ্ছেন এবং 3.5 বছরেই যদি এই বিষয়টা তিনি উপলব্ধি করতে পারেন এবং দল যদি তার উপলব্ধিকে সম্মান জানান এবং সেই 1.5 বছরে তাকে সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। টিভি 24 এর প্রোগ্রামটা প্রায় সময় আমি দেখার অপেক্ষা করি, কারণ আপনাদের প্রোগ্রামটা আমার ভালো লাগে। কিন্তু আজকের যে বিষয়টা, রাজ্য সরকার শুধু আজকে এই মন্ত্রী কালকে ওই মন্ত্রী, কিন্তু আমরা যারা বেকার রয়েছি আমাদের দিকে কে দেখবে? আমাদের কিছু পরিবর্তন করার
নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার। হ্যাঁ বলুন। তো আমি আপনার চ্যানেলের পক্ষ থেকে মানে কই রাখি। হ্যালো, হ্যাঁ বলুন। আমাদের যে ছেলে মেয়ের একদম ছেলের মেয়ের কথা একবারও ভাবু না স্কুলে, রাজনীতি খেলতে খেলতে হেরে যায়, কিন্তু মেন হচ্ছে পোলাপানে লাগিয়ে একদম কথা মানে চিন্তা ভাবনা করে না, খালি রাজনীতি খেলিয়ে মানে শেষ 2 বছর কাছাকাছি গনিয়ে এতটুকু আমার। ধন্যবাদ। নমস্কার, কে বলছেন? হ্যালো, বসন্তজিৎ দা আবুদুর থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। বলছিলাম যে বলতে হবে, ওরা তো জিনিসটা বলছে এরকম যতই কোনো কারণে হয়তো টিভির সাউন্ড মিউট করা হয়নি আপনার, তাই বিচ্ছিন্ন হয়ে গেছে ফোন লাইন। আমরা বিধানসভায় যারা যেতাম, বিধানসভার অধিবেশনের সংবাদ সংগ্রহ করার জন্য যে সাংবাদিকরা বিধানসভা অধিবেশনে বা বিধানসভার কক্ষে উপস্থিত থাকতাম, তাদের মধ্যে অনেকেই দেখেছেন, কিংবা যারা যারা এই সংবাদগুলো দেখতেন বা জানেন বা যাই এই খবরগুলো রাখেন, তাদের মধ্যে অনেকেই দেখেছেন যখন অধিকাংশ ক্ষেত্রে সরাসরি সম্প্রচার হতো অধিবেশন, ঠিক সেই জায়গায় অধ্যক্ষ অনেকগুলো জায়গায় ব্যতিব্যস্ত হয়ে যেতেন। ট্রেজারি বেঞ্চ থেকে সিনিয়র সদস্যরা একেবারে তাকে থামিয়ে বলা যেতে পারে বা বলা যায় ট্রেজারি বেঞ্চ থেকেই গোটা বিধানসভা পরিচালনা করা হতো। তারপর তিনি সরে যেতেন, উপাধ্যক্ষ অধ্যক্ষের চেয়ারে বসতেন। এভাবে দীর্ঘদিন বিধানসভার অধিবেশন চলেছে। কিন্তু তার পরেও যখন মনে হলো না যে অধ্যক্ষ পরিবর্তন করা প্রয়োজন, ঠিক তার 1.5 বছর আগে, অর্থাৎ আরো একটি বিধানসভা নির্বাচনে 1.5 বছর আগে সেটা কেন প্রয়োজন হলো? নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। ডাবল ইঞ্জিনের পাইলট বদলালে হবে না স্যার। হ্যাঁ, ইঞ্জিনই খারাপ হয়ে গেছে স্যার। হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি। মানিক সব কয়লা হয়ে গেছে স্যার। হ্যাঁ, হীরা সব কয়লা হয়ে গেছে গা। হ্যাঁ, দেড় বছর আগে যখন অধ্যক্ষকে পদত্যাগ করানো হলো বা তিনি নিজে পদত্যাগ করলেন, পদত্যাগের সঙ্গে সঙ্গে হয়তোবা তিনি বুঝে উঠতে পারেননি যে কি প্রতিক্রিয়া দেবেন। বললেন যে একেবারেই ব্যক্তিগত কারণ, সেটা কারোর সামনে বলা যাবে না। তার কয়েক ঘন্টা পরে দলীয় কার্যালয়ে গিয়ে একের পর এক কারণ বলতে শুরু করলেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, বসন্তজিৎ দা বলছিলাম। টিভি সাউন্ডটা কমিয়ে দিয়েছি, আপনার সঙ্গে দুটো কথা বলতে চাই। বলছেন যে বলতেন ওরা কত সিনেমা দেখাবে, সিনেমা দেখাইতে দেখাইতে ধরুন লাস্ট পর্যায়ে চলে আসছে সিনেমা। 16 বইও কিন্তু 28 সিলের বই, 32 সিলের বই 28 সিল করেছে, 28 সিলে চলেছে, কিন্তু লাস্ট পর্যায়ে চলে এসছে। কিন্তু ওরা আর সিনেমার কোনো রং বাজি আর দেখানোর মতো পাবলিক আর দেখতে যাচ্ছে না। কেন সিনেমাটা দেখতে যাচ্ছে না? একটা জিনিসই, আজকে বিধানসভা স্পিকার পাল্টাবে, কালকে ওইটা পাল্টাবে, কালকে এটা পাল্টাবে, কিন্তু এই যে 3 জন মন্ত্রী দিয়েছে ওটা সিনেমা। এখান থেকে টাইম নেই, ওইখান থেকে টাইম নেই, সব কিছু করেছে, জনসাধারণ কিচ্ছু পাবে না। ওরা তখন ফাইলেই পাবে না ঢুকিয়ে, যেসব ধরনের লোক দিয়েছে। আরে 8 ক্লাসের একটা পড়ার লোক যদি একটা মন্ত্রী পদ নিতে পারে, যেসব প্রসঙ্গ নিতে পারে, ওইসব প্রসঙ্গের কোনো দাম নেই। জনগণ বড় সতর্ক, ওদের কোনো বেল নেই, ওরা যাই সিনেমা দেখাবে। এসব সিনেমা মানুষ দেখতে যায় না। নমস্কার দাদা, রাখছি। ধন্যবাদ। আরো একটা বিষয় হয়তো এই মুহূর্তে আলোচনায় আসছে না, সেটা হচ্ছে যে প্রতিমা ভৌমিকের পদে আসীন হলেন রেবতী মোহন দাস, এবং তিনি বললেন যে তপশিলি ভুক্ত যারা ভোটার রয়েছেন তারা আলগা হয়ে যাচ্ছে, তাদেরকে টানার জন্য বা কাছে আনার জন্য রেবতী মোহন দাসের সাংগঠনিক পদে আসার প্রয়োজন ছিল। প্রতিমা ভৌমিকের অভাব কি তিনি পূরণ করতে পারবেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ দাদা, অসুবিধা? হ্যাঁ বলুন। শোনা, তাই তো ছিল তো আগে তো
সিপিএম হচ্ছে আজকে এখানে ভিজিট গেছে, তাহলে পজিশন বুঝছে কিনা আমার এখানে এটাতে পদত্যাগ করছে, তাহলে নমুনা ভালো না, তাহলে তো পদ খালি পদই ভালো না, তাহলে দল ভালো না, দল ভালো না লোক, বুঝলেন? ধন্যবাদ। নমস্কার, কে বলছেন? প্রসেনজিৎ দা বলছি, মানিক ছেড়ে আল্লামিরা কুইল্লা দেখি কাইলাজিরা, তো শুধু সরকার এটাই মনে করে দিতে চাই শিক্ষা জাতির মেরুদণ্ড। নমস্কার। যে জায়গায় প্রতিমা ভৌমিক আজ প্রদেশ কমিটি থেকে পদত্যাগ করলেন, অর্থাৎ তিনি যে সহসভাপতির পদে ছিলেন এই রাজ্যের, সেই পদ থেকে তিনি পদত্যাগ করেছেন এবং তার জায়গায় রেবতী মোহন দাসকে নিয়ে আসা হয়েছে। রেবতী মোহন দাস, যিনি বিধানসভার অধ্যক্ষের পদে ছিলেন এবং বেশ কয়েকবার তাকে বিপাকে পড়তে দেখা গেছে অধিবেশন পরিচালনা করতে গিয়ে। শেষ পর্যন্ত তিনি তার চেয়ার ছেড়ে চলে যেতেন, উপাধ্যক্ষ গিয়ে বাকি অংশ বা অধিবেশনটা পরিচালনা করতেন। এই দৃশ্য একেবারে নিয়মিত হয়ে গিয়েছিল। প্রথম কয়েক মিনিটের জন্য অধ্যক্ষ উপস্থিত থাকতেন, তারপর সরে আসতেন এবং তার যে ব্যাটন সেটা উপাধ্যক্ষের হাতেই ছেড়ে দিয়ে আসতেন তিনি। কখনো কখনো ট্রেজারি বেঞ্চকে অধ্যক্ষকে থামিয়ে দিতে হয়েছিল। ট্রেজারি বেঞ্চের সিনিয়র সদস্য সেই বিধানসভা অধিবেশন পরিচালনা করতেন। এই দৃশ্য দেখা গিয়েছে। একের পর এক এভাবে এই করে করেই 3.5 বছর অতিক্রান্ত হয়ে গেছে। আর যখন মাত্র 1.5 বছর বাকি ছিল, হয়তোবা আর বড় জোর 4টি অধিবেশন হবার কথা ছিল, সেই 4টি অধিবেশনের আগেই তাকে সরিয়ে দিতে হয়েছে। তার মানে নিঃসন্দেহে দল চেয়েছে রেবতী মোহন দাস সরে যাক এই পদ থেকে। এবার নতুন কাউকে সেই পদে বসিয়ে বা উপাধ্যক্ষ অধ্যক্ষ পদে নতুন কাউকে বসিয়ে দিয়ে যারা এক প্রকার মন্ত্রিত্বের আশা করছিলেন, যারা বাদ গেলেন, তাদের মধ্য থেকে কাউকে কাউকে কি সন্তুষ্ট করার চেষ্টা করছেন? রাজনৈতিক মহল এইভাবে ভাবার চেষ্টা করছেন, ধারণা করছেন। আবার রেবতী মোহন দাস সরাসরি যে বিষয়টা জানালেন যে তপশিলি অন্তর্ভুক্ত যারা রয়েছেন তারা বিজেপি থেকে সরে যাচ্ছেন, তাদেরকে কাছে টানার জন্য রেবতী মোহন দাসের মতো নেতাদের প্রয়োজন এবং রেবতী মোহন দাস যদি তাদের সামনে গিয়ে দাঁড়ায় তাহলে আস্থা ফিরে পাবে সেই সব বিক্ষুব্ধ কর্মীরা। নমস্কার, কে বলছেন? হ্যালো প্রসেনজিৎ দা। হ্যাঁ বলুন। আমি রাজনগর থেকে কইতেছি, বিরোনিয়া রাজনগর। হ্যাঁ বলুন। ত্রিপুরাতে যে কোনো রাজনীতি হোক না কেন, ত্রিপুরা হোক, কংগ্রেস হোক, তৃণমূল হোক, বিজেপি হোক, সবচাইতে মানে ভালো কি কইতাম, সবার একমাত্র ঠিকানা হয়ে গিয়ে বামপন্থ। বামপন্থ ছাড়া এইমাত্র আর কোনো উপায় নেই। যেমন শিক্ষাগত ফলাফলের যে শিক্ষাগত দিক দিয়ে যে নিচের স্তরের নামছে, আর কোনো গতি নেই। রেবতী মোহন দাস যে 1.5 বছরে তিনি কি পারবেন তার দলের সে হাল ফিরিয়ে আনতে, যেটা তিনি অভিযোগ করলেন যে অনেকেই সরে যাচ্ছেন? নমস্কার, কে বলছেন? হ্যাঁ, কুমার থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। বলছিলাম আপনাদের অগ্রিম আশঙ্কা বা খবর এগুলি মিলে, অধিকাংশ ক্ষেত্রে মিলে। এটার জন্য ধন্যবাদ। আপনাদের অনেক এজেন্সি আছে বা আপনাদের সাংবাদিকতার পারদর্শিতার জন্য এগুলি মিলে। কিন্তু আমি বলবো এটা রিপ্লেসমেন্ট, একজনকে ভেঙে আরেকজনকে জোড়া দেওয়া, একটা খুঁটি ভেঙে একটা জোড়া দেওয়ার মতন একটা পরিস্থিতি চলছে। কিন্তু এগুলো যে কোনো লাভ হবে বললে আমার বেশিটা আশা নেই। কারণ মূল যে এখন করোনা বিধি শিথিল হয়ে গেছে, এখন চাকরি বাকরি এসব নিয়ে কাজ করা প্রয়োজন। মন্ত্রিসভা, স্পিকার, অধ্যক্ষ এগুলো নিয়ে তো কোনো প্রয়োজনই ছিল না। কারণ এখন তো আর কাজ করার যাদেরকে পদ দিবেন ওনারা কাউকে করতে পারবেন না। কারণ পুরো নিগম, পুরো পরিষদের নির্বাচন, এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচন, বিধানসভা নির্বাচন, সাংগঠনিক কাজ করতে হবে সবাইকে। কেউ এগুলি হয়তো যাই হোক, যারা পদ পেয়েছেন ওনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, কিন্তু আক্ষরিক করতে জনগণ বিশেষ লাভবান হবে না।
ওটা হয়তো আমাদের মতন জনগণকে কি বলবো দৃষ্টি ঘুরানোর জন্য। আর রেবতী বাবু, সুদীপ বাবু, ওনাদেরকেও দেখছি, ওনাদের বক্তব্যের মধ্যেও কিন্তু অনেক কিছু বোঝা যাচ্ছে। যাই হোক, ভালো হয়েছে, ধন্যবাদ, এটাই বলবো। রেবতী মোহন দাস যখন অধ্যক্ষ পদ থেকে পদত্যাগ করলেন, তা কি সরাসরি শাসক দলের দিকে কোনো প্রভাব পড়বে? সাধারণ মানুষের কি কি প্রভাব পড়তে পারে? নমস্কার, কে বলছেন? বলছিলাম প্রশ্ন দাও। হ্যাঁ বলুন। বলছিলাম কি, মানে আজকের অনুষ্ঠানটা খুব ভালো অনুষ্ঠান হচ্ছে আপনাদের। দেখলাম যে আরো একবার বিষয়টা হচ্ছে কি যে আসলে শ্রদ্ধেয় রেবতী মোহন দাস পদত্যাগ করেছেন। আসলে সভাপতির পদ আর সহ সভাপতির পদ, সভাপতি না থাকলে কিন্তু সহ সভাপতির প্রয়োজন হয়। তো আমাদের রাজ্যে সভাপতি সবসময় থাকেন, কিন্তু তফসিলি জাতিদের জন্য যে উনি করবেন কিছু, তেমন কিছু মনে হচ্ছে না। দ্বিতীয় কথা হচ্ছে কি, উপাধ্যক্ষ থাকলে ওনার, আমি জানি না, আমি মাননীয় কথা বলছি, শ্রদ্ধেয় রেবতী মোহন দাসের কথাই বলছি, শিক্ষাগত যোগ্যতা কি আছে আমি জানি না। উপাধ্যক্ষ থাকলে কিন্তু অনেক কিছু যোগ্যতা থাকতে হয়। তো সেই কারণে ওনাকে সরিয়ে দিয়ে সহসভাপতির পদটা বসিয়ে দিয়ে ওনাকে বসিয়ে দেওয়া হলো একটা সভাপতির পদে, সহসভাপতির পদে। আসলে ওনাকে অ্যাকচুয়ালি সরিয়ে দেওয়া হলো, আর অন্য কোনো কিছু না। দাদা নমস্কার, দাদা ভালো থাকবেন। ধন্যবাদ। আগামী 1.5 বছরে তারা কি দল এভাবেই গোছাবে? অর্থাৎ ঘর গোছানোর জন্য কি বিজেপি এখন থেকেই তৎপরতা শুরু করে দিয়েছে? আবার কেউ কেউ বলছেন যে তৃণমূল কংগ্রেস একেবারে কাঁধে নিঃশ্বাস ফেলছে। নমস্কার, কে বলছেন? নমস্কার বানুজিদা, আবারও একবার বিষয়টা হলো, দেখুন, আমরা একটা জিনিসই মনে করি সাধারণ মানুষ হিসেবে, যে ব্লক স্তর থেকে বিধায়ক হয়, বিধায়ক থেকে মন্ত্রী হয়, মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রিত্ব হয়। এখন দেখতেছি কেন্দ্রীয় মন্ত্রী থেকে রাখবে বিধানসভা মন্ত্রী, তারপরে দিতে বিধায়ক, তারপরে দিতে এই যে পরিস্থিতিটা এই আমলে চলছে, কারণ একটাই, দেখুন উনি যে পদে ছিল সে পদে উনি যে সম্মানটা, আজকে উনার এরিয়া বা যে কোনো জায়গাতে উনি সম্মানটা পাচ্ছে না। কেন পাচ্ছে না? উনার যে পার্শ্ববর্তী যারা নিয়ে আছে দায়িত্ববান, তারা উনাকে যে প্রতিশ্রুতি বা যে কোনো একটা আশা ভরসা দিয়ে যে দায়িত্বটা দিয়েছিল, এই দায়িত্বের ধারে কাছেই নাই। এখন বলছে উনি জনসাধারণের উনাকে ছেড়ে যাচ্ছে, উনি আমার জনসাধারণের কাছে আসবে। আর জনসাধারণের কাছে উনি যদি আসে, যে অপমানটা আজকে আপনারা টিভি 24 দেখছি, এর চেয়ে বেশি অপমান হবে। আরো উনি জনসাধারণের কাছে আসলে আরো বেশি অপমান হবে। তো আবারও একবার, এটা না, আবারও বারবার দেখবে পদত্যাগ, পদত্যাগ করতেছে, তারপর দল ছাড়তেছে। এই ধরনের ভূমিকাটা ত্রিপুরার যে আপনারা প্রত্যেকদিন দেখাতে বাধ্য হবেন। কেননা ত্রিপুরার যে পরিস্থিতি, প্রত্যেকটি সৎ ব্যক্তি, প্রত্যেকটি রাজনীতি ভালো যারা জানে বুঝে, তারা এই গভর্নমেন্টের মানুষের যে একটা আশা দিয়েছে, এই আশার কাছে দিলেও নাই। ভালো ব্যক্তিদের যে ভালো গুণ, এই গুণটা কোথায় থাকবে, কাকে দেখাবে, কিভাবে দেখাবে মানুষের জন্য কিছু না করতে পারলে? এই জন্যই যারা এই নিয়ে দায়িত্ব, ভালো ভালো দায়িত্ব আছেন, তারা এই দায়িত্ব ছাড়তে বাধ্য হবে। যার জন্য ধন্যবাদ। প্রথমে 3 জন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হলেন, যদিও সেই ক্ষেত্রেও PB24 এবং প্রতিবাদী কলম আগাম জানিয়ে দিয়েছিল যে কোন 3 জন অন্তর্ভুক্ত হতে চলেছেন মন্ত্রিসভায়। একেবারে হুবহু সেই 3 জন রাজভবনে গিয়ে শপথ বাক্য পাঠ করলেন এবং রাজ্যের মানুষ জানলেন যে নতুন 3 জন মন্ত্রী। ঠিক তারপরে প্রতিবাদী কলমে প্রথম পৃষ্ঠায় যেভাবে লিখে দেওয়া হয়েছে যে অধ্যক্ষ পদে ইস্তফা দিচ্ছেন রেবতী,
ঠিক তার কয়েক ঘন্টা পর হুবহু মিলে গেল সেই খবরটিও। এরপর পদত্যাগের পর তিনি কি প্রতিক্রিয়া দিলেন, এর কয়েক ঘন্টা পর দলীয় কার্যালয়ে গিয়ে কি বললেন, সেটা নিয়ে একটা রহস্য। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? বোধহয় আমাদের শব্দ তিনি পাননি। পদত্যাগ করার পর সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন এতটাই ব্যক্তিগত কারণ যে কারোর কাছে বলা যাবে না। ঠিক তার কয়েক ঘন্টা পর দলীয় কার্যালয়ে যখন তাকে সহসভাপতির পদে বসানো হলো, তিনি বলতে শুরু করলেন অনর্গল একটার পর একটা কারণ, যার মধ্যে অন্যতম কারণ তিনি বলেছেন যে তার উপলব্ধিতে এসেছে যে তপশিলি জাতিভুক্ত কর্মী সমর্থকরা সরে যাচ্ছে দল থেকে, তাদেরকে কাছে টানার জন্য রেবতী মোহন দাসের হাতে সে হালটা ধরা প্রয়োজন এবং সেই কারণেই সাংগঠনিক পদে তিনি এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ দাদা, আমি খোয়াই থেকে বলছি। আজকে আপনাদের বিষয়টা খুব ভালো, আপনাদের কথাবার্তা বা যে পত্রিকাতে উঠেছে সব মিলে গেছে। আপনাদের ধন্যবাদ। রাজ্যের জনগণ আপনাদের টিভি 24 এবং আপনাদের পেপারটা সবাই পড়ে দেখে এবং এটার থেকে সত্যতা যাচাই করতে পারে। প্রথম কথাটা হচ্ছে রেবতী মোহন দাস উনি পদত্যাগ করেনি, ওনাকে বাধ্য করেছেন। দেখুন, আজকে রাজ্যের যে বিধানসভার যে সদস্য আছে, আমার ব্যক্তিগত মনে হয় আগামী কিছুদিনের মধ্যে বিরাট একটা ফাটল ধরবে। তো ফাটল ধরলে মনে হয় রাস্তা একটাই, বিধানসভার অধ্যক্ষ। তো ওনাকে জোর জবরদস্তি করেই বসিয়ে দিয়েছেন এবং হাড্ডিভাঙ্গা মাস্টারকে ওই সেই জায়গায় বসানোর পরিকল্পনা নিচ্ছে। অলরেডি শুনেছি বসিয়ে দিয়েছে হাড্ডিভাঙ্গা মাস্টার বিশ্ববন্ধু দা, কারণ বিধানসভার মধ্যে সবকিছু হবে। কারণ 10 থেকে 15 জন বিধায়ক দল ছাড়ার পথে, রাস্তাটার যাতে সেনাপতিটা শক্ত হয় এই জন্য বসিয়েছে বিশ্ববন্ধু দাকে, হাড্ডিভাঙ্গা মাস্টারকে। এবং কর্মচারীদের মহাবিপদ, একটা হাড্ডি আর শরীরে থাকবে না। তাই আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরার কর্মচারী সংগঠনকে বলছি, আপনারা সজাগ হন, নাহলে একটা পিঠের হাড্ডি থাকবে না। মাস্টার মশাই কিন্তু বিধানসভায়। পদত্যাগ করার পর তিনি প্রথমে বলেছিলেন যে এতটাই ব্যক্তিগত কারণ যে কারোর কাছে সেটা বলতে পারবেন না, এবং এরপর তিনি যা যা বলেছেন সবটাই আপনারা শুনেছেন। আরো একজন দর্শক রয়েছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ শুনছি, বলুন। হ্যালো, প্রসিদ্ধ বলছি। হ্যাঁ বলুন, শুনছি। বিচ্ছিন্ন হয়ে গেছে। যে বিষয়টা যে রেবতী মোহন দাস আচমকায় পদত্যাগ করলেন, পদত্যাগ করার পর কারণ বলতে চাইলেন না, তার কয়েক ঘন্টার মধ্যে গড়গড়িয়ে একের পর এক কারণ বলতে শুরু করলেন। আখেরে এই 1.5 বছরে কি ঘর গোছাতে শুরু করেছে দল? নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি বলছি, আগরতলা বলছি। হ্যাঁ বলুন। আমি আগরতলা বলছি। হ্যাঁ, আপনার তো হ্যালো হ্যালো, আপনি ফোনটা কানে রেখেছেন? ফোনটা তো চালিয়ে আপনার তো এখানে মানে পাওয়া বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনারা একটা ভুল হয়তো করেন, একদিকে যেখানে অনুষ্ঠানটা চলছে সেটার দিকে নজর রাখেন এবং শোনেন, অপরদিকে আপনারা ফোনটা হাতে রাখেন, যে কারণে শুনছেন অন্য শব্দ এবং কথা বলছেন এখানে, যার কারণে বিভ্রান্ত হচ্ছেন, ফোনটা কেটে যাচ্ছে। ফোন কানে রেখেই কথা বলবেন বা ফোনে যার সঙ্গে কথা বলছেন সেটার দিকে নজর রাখবেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি আপনার সাথে নমস্কার। আমি সবসময় আপনার সাথে কথা বলি। হ্যাঁ বলুন। আগে তো টিভি তো দেখতাম, কিন্তু আগরতলাতে দেখা যায় না। ও নেটে দেখি, মোবাইলে দেখি, কিন্তু কারণ ওদের সাথে বললাম। কিন্তু এখন তো যে পরিস্থিতি আছে, ওটা অনেক আপনারা মানে কি
করবেন কি বলবেন জানি না, আপনার তো এখন পুরাপুরি আপনারা ভয় দিচ্ছেন না জিনিসটা। আর পরিস্থিতি চিফ মিনিস্টার তার তো কোনো কি বুঝতাম, কালকে একটা ভিডিও দেখলাম সুদীপ রায় বর্মন, মানে আজকে যে প্রসঙ্গটা নিয়ে কথা হচ্ছে সেটা নিয়ে বলুন। এটাই বলছি যে আর কি বলবো, কোন আপনারা তো আর কি দেখার মতন ক্ষমতা নাই, কারণ আমরা একমাত্র আশিরিকা দেখতে পারতাছি মোবাইলে, অনেকে তো পাচ্ছে না টিভি দেখার মতন। ধন্যবাদ, সঙ্গে থাকবেন। এটা সবাই জানেন, ইতিমধ্যে সারা রাজ্যের প্রায় প্রত্যেকে জেনে গেছেন। কিন্তু আজকে যে প্রসঙ্গটা নিয়ে কথা বলছি সেটা নিয়ে কোনো প্রতিক্রিয়া থাকলে অবশ্যই বলতে পারবেন। একেবারে শেষ দিকে চলে এসেছি, যে বিষয়টা নিয়ে আজ আপনারা আপনাদের মতামত এবং প্রতিক্রিয়া তুলে ধরেছিলেন, এবং একেবারে শুরুতেই আমরা যেটা বললাম যে আরো একবার PB24 এবং প্রতিবাদী কলমের খবর হুবহু মিলে গেল। আজ থেকে কয়েকদিন আগে যেভাবে আমরা বলেছিলাম যে সুশান্ত চৌধুরী, ভগবান দাস, রামপ্রসাদ পাল নতুন 3 জন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হতে চলেছেন, ঠিক হুবহু সেই 3 জনই শপথ বাক্য পাঠ করলেন এবং গোটা রাজ্যের মানুষ জানলেন যে নতুন 3 জন মন্ত্রী হচ্ছেন সুশান্ত চৌধুরী, রামপ্রসাদ পাল এবং ভগবান দাস। ঠিক আজকে সকালে প্রতিবাদী কলমের প্রথম পৃষ্ঠায় দেখলেন যে অধ্যক্ষ পদত্যাগ করছেন, ঠিক তার কয়েক ঘন্টা পরেই পদত্যাগ করলেন। আরো একবার হুবহু মিলে গেল আমাদের আগাম খবর, এবং সেই খবর মিলে যাওয়ার পর অর্থাৎ পদত্যাগ করার পর তিনি প্রথম কি প্রতিক্রিয়া দিয়েছিলেন সংবাদ মাধ্যমে, একবার শুনুন। পদত্যাগপত্র দিয়েই বিধানসভা থেকে এখানে এলাম। তো বিধানসভাতে ডেপুটি স্পিকার ছিলেন, ওনার কাছে আমি পদত্যাগপত্র দিয়েছি। কিন্তু পরবর্তী সময়ে আপনারা যারাই বলুন যে কী কারণটা আমি এখন বলবো না, এবং এটা আমার পার্সোনাল ব্যাপার, এটা কাউকেই বলা যাবে না। আপনারা এসছেন, আপনাদেরকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, এর বেশি আমি কিছু বলাটা ঠিক হবে না। তিনি বললেন যে একেবারে ব্যক্তিগত কারণ, কারোর কাছে সেটা বলা যাবে না, যা বলেছেন তার চেয়ে বেশি আর কিছুই তিনি বলতে পারবেন না, বলাটা ঠিক হবে না। কিন্তু কয়েক ঘন্টা পর দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে যখন তিনি উপস্থিত ছিলেন, তাকে যখন সহসভাপতি পদে আসীন করা হলো, তখন অনর্গল একের পর এক কারণ তিনি বলে গেলেন। কি ছিল সেই কারণগুলো, তার মধ্যে কয়েকটি অংশ আপনারা শুনবেন, তারপর আপনারাই বিচার করবেন যে এতে করে দল কি 1.5 বছরের জন্য ঘর গোছাতে শুরু করে দিয়েছেন। কেউ কেউ বলছেন যে তৃণমূল কংগ্রেস একেবারে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে, কোথাও কি এটাই একটা কারণ, নাকি রেবতী মোহন দাস যেটা বললেন যে তপশিলি অন্তর্ভুক্ত যে কর্মী সমর্থকরা সরে যাচ্ছেন তাদেরকে টেনে আনার জন্য একমাত্র রেবতী মোহন দাসই হচ্ছে যোগ্য নেতৃত্ব, সেই কারণে তাকে অধ্যক্ষ থেকে পুনরায় সহসভাপতির পদে নিয়ে আসা হয়েছে। এবং একেবারে আদি বিজেপি বা বিজেপির সক্রিয় কর্মী যারা রয়েছেন তারা কি বলছেন, তাদের বক্তব্য যে সহসভাপতি পদে প্রতিমা ভৌমিকের মতো এক নেত্রী ছিলেন, তিনি যখন পদত্যাগ করেছেন সেই পদে রেবতী মোহন দাস কতটা সক্রিয় হবেন, কতটা সফল হবেন, সেটা এই 1.5 বছরের মধ্যে কিন্তু ফলাফল হাতে নাতে আসতে শুরু করবে। কি বলেছেন সাংবাদিক সম্মেলনে, শোন। আগামী কালকে গিয়ে বিধানসভা পরিচালনা করতে কি কি লাগবে তা আইন বই পড়তে হতো, নানান দিকে পড়তে হতো, এমনকি কোনো কোনো আমরা রাত্র প্রভাত হয়ে ঘুম হতো, যতক্ষণ পর্যন্ত এটা আয়ত্তে না আসতো ততক্ষণ পর্যন্ত ঘুম হতো। যে কারণে আমার কাছে মনে হলো যেন বিজেপির সংগঠনটা করবে ভালো হবে, এবং আমার কাছে এটা অনেক বেশি মূল্যবান বর্তমান। আমার মনে হলো যেন আমার চেয়েও বিধানসভা পরিচালনার ক্ষেত্রে আমাদের ডেপুটি স্পিকার অনেক বেশি ভালো। আমি নাম বলবো না, কেউ খারাপ না, এখন বলবো তার কিন্তু অভিজ্ঞতা আছে এবং প্রশাসনিক অভিজ্ঞতা আছে, যথেষ্ট অভিজ্ঞতা আছে। আমি দেখবেন বারবার অনুরোধ করছি আমাদের সংগঠনের বিক্রমবাবুকে আমি বলছি, এবার আমাদের দয়া হলে সংগঠনের দায়িত্ব দিলেন, এবং আমি চেষ্টা করবো আগে যারা ফিরিয়ে আনার জন্য। আমি যতটুকু জানি, খবর নিয়ে যতটুকু আমি পেয়েছি, তফসিলি অনুসারে মানুষ পদত্যাগ করে বিজেপি করতেছে।
আগামী দিন বিজেপির পক্ষেই যাতে তাদের ভোটটা থাকে এবং মানুষগুলো থাকে, তার জন্য আমি বেরিয়ে যাব, জায়গায় জায়গায় আমি বেরিয়ে যাব। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না।